আচ্ছা, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কালার এই সম্পর্কে আজকের টপিক, মানে আজকে পড়াবো কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এখান থেকে একটা কোশ্চেন থাকে, অনেক বছরই দেখা গেছে যে এখান থেকে একটা শর্ট কোশ্চেন, একটা 1 নম্বর বা 1.5 নম্বরে একটা কোশ্চেন থাকে, 2 নম্বরেও হতে পারে। তবে কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড জানার আগে আমি একটু জেনে নেব যে ডেল্টা, আগের দিন বলেছি ডেল্টা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, যাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি। এই ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি কি ছিল? T2G লেভেল যদি অক্টাহেড্রাল ফিল্ড হয় তাহলে T2G লেভেল আর EG লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা ছিল সেটা। অক্টাহেড্রাল ফিল্ড হলে এটাকে বলবো আমরা T2G লেভেল আর EGর মধ্যে এনার্জি ডিফারেন্স। আর যদি টেট্রাহেড্রাল ফিল্ড হয় তাহলে ই আর T2-র মধ্যে পার্থক্য, এনার্জির পার্থক্যটা, সেটাকে বলছি ডেল্টা বা ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি। এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? কি কি বিষয়ের উপর নির্ভর করে? 1 নাম্বার পয়েন্ট বইতে দেখবে আছে, এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, ছোট করে আমি বলে দিচ্ছি আর তোমরা বই থেকে একটু ভালো করে পড়ে নেবে। সেটা হচ্ছে যদি তোমার মৌলটা কি, কেন্দ্রীয় ধাতব পরমাণু কি নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ যে সন্ধিগত মৌলটা নিচ্ছি বা যে ধাতব আয়নটা নিচ্ছি সেই ধাতব আয়নের প্রকৃতির উপর নির্ভর করবে কি রকম আয়ন নিচ্ছি। যেমন তুমি যদি ক্রোমিয়াম নাও, ক্রোমিয়াম মানে হচ্ছে প্রথম সন্ধিগত সারি, ফার্স্ট ট্রানজিশন সিরিজ। আর ক্রোমিয়ামের নিচে থাকে মলিবডেনাম, আর মলিবডেনামের নিচে থাকে টাংস্টান, এটা গ্রুপ 6। পিরিয়ডিক টেবিল থাকলে দেখতে হবে। তাহলে বলছি যদি ক্রোমিয়াম নিই তাহলে এই ডেল্টা যা হবে ক্রোমিয়ামের ক্ষেত্রে, তুমি যদি মলিবডেনাম নাও তাহলে ডেল্টার ভ্যালু কিন্তু বেশি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি যতই নিচের দিকে নেবে, গ্রুপের নিচের দিকে যাবে, অর্থাৎ এইখানে দেখো 3D সিরিজ নিচ্ছি আমি, 3D, এখানে কি নিচ্ছি 4D, আর এই ক্ষেত্রে হবে 5D। অর্থাৎ ডি এর যদি কোয়ান্টাম সংখ্যা চেঞ্জ হয়, মুখ্য কোয়ান্টাম সংখ্যা চেঞ্জ হয়, তাহলে ডেল্টার মান বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পাবে। অর্থাৎ ক্রোমিয়ামের ক্ষেত্রে যা হবে ডেল্টাটা, এনার্জি গ্যাপটা যা হবে, মলিবডেনাম নিলে এনার্জি গ্যাপটা বেশি হবে, টাংস্টান নিলে এনার্জি গ্যাপ আরো বেশি হবে। উইথ ইনক্রিজিং ডি সিরিজ মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3D 4D 5D, যত তুমি এরকম যাবে তত তোমার ডেল্টার ভ্যালু বাড়বে। এটা একটু মনে রাখবে, ডেল্টার ভ্যালু। তাহলে আমি বলতে পারি ডেল্টার ভ্যালু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, শর্টকাটে মনে রাখার জন্য। তাহলে ডেল্টা ভ্যালু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে বাড়ে। 2 নম্বর পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে ডেল্টা ভ্যালু? ডেল্টা ভ্যালু ডিপেন্ড করে যে ধাতব আয়নটা নিচ্ছি সেই ধাতব আয়নের জারণ সংখ্যার উপর নির্ভর করে, অক্সিডেশন নাম্বারের উপর নির্ভর করে। কিরকম ভাবে নির্ভর করে? যত জারণ সংখ্যা বাড়বে তত ডেল্টার ভ্যালু বাড়বে। আমি শর্টকাট আগে লিখে দিচ্ছি, ডেল্টা গ্রেট প্রপোর্শনাল টু অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেটও বলতে পারি, অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার। যেমন তুমি যদি কোবাল্টের 2+ আয়ন নাও, ডেল্টার ভ্যালু যা হবে কোবাল্টের 3+ এর কিন্তু ডেল্টা ভ্যালু তার থেকে বেশি হবে। অর্থাৎ এইখানে ডেল্টার ভ্যালু বেশি, বৃদ্ধি পাবে, আর এখানে তুলনামূলক কম কোবাল্ট 2+ এর ক্ষেত্রে, কোবাল্ট 3+ এর ক্ষেত্রে। কারণ দেখো কোবাল্ট 2+ থেকে যখন কোবাল্ট 3+ যাব তাহলে এর আধান বেড়ে গেল। যত আধান বাড়বে লিগ্যান্ডের সাথে এই মেটালের ইন্টারাকশন তত বেশি হবে, যত বেশি ইন্টারাকশন হবে তত স্প্লিটিং হবে, মানে স্প্লিটিংটা তত বেশি হবে স্প্লিটিংটা, তাহলে ডেল্টার ভ্যালু তত বেশি হবে, এটার ক্ষেত্রে ডেল্টা ভ্যালু বেশি হয়। আচ্ছা, এরপরে কি আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে জটিল আয়নটা তৈরি করছি বা যে জটিল যৌগটা তৈরি করছি তার গঠন আকৃতির ওপর। গঠন আকৃতিটা তো আগেই জেনে গেছি আমরা কিরকম হয়। যেমন যদি টেট্রাহেড্রাল ফিল্ড হয় তাহলে ডেল্টার ভ্যালু যা হবে, আর যদি অক্টাহেড্রাল ফিল্ড হয় তাহলে ডেল্টার ভ্যালু কি হবে? বেশি হবে নিশ্চয়ই, অক্টাহেড্রাল ফিল্ডে বেশি আর টেট্রাহেড্রাল ফিল্ডে কম।
তুলনামূলক। দেখা গেছে যে টেট্রাহেড্রাল ফিল্ডের স্প্লিটিং এর থেকে অক্টাহেড্রাল ফিল্ডের স্প্লিটিং 2.25 গুণ বেশি। এটা আমি দেখিয়েছিলাম, একটা বলেছিলাম যে এত ডেল্টা টি সমান, এটা আমি বলেছি ডেল্টা টি সমান বা নিয়ার অ্যাবাউট 4/9 ডেল্টা ও, এটাও বলেছিলাম আগের দিন, দেখবে। তার মানে যদি অক্টাহেড্রাল ফিল্ড আছে আর টেট্রাহেড্রাল ফিল্ড আছে, যে ফিল্ডটা নিচ্ছি, যে গঠনাকৃতিটা নিচ্ছি, তার উপরে কিন্তু স্প্লিটিং এনার্জিটা ডিপেন্ড করে, ডেল্টার ভ্যালুটা ডিপেন্ড করে। আচ্ছা, 4 নাম্বার তো আমরা জানি লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে, লিগ্যান্ডের প্রকৃতির উপর। লিগ্যান্ডের প্রকৃতি সেটাও জানি। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডেল্টার ভ্যালুটা কি হবে বলেছিলাম, ডেল্টা ও বা ডেল্টা টি কি হবে, অক্টাহেড্রাল ফিল্ডটাই বলছি। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে মেটালের সাথে লিগ্যান্ডের ইন্টারাকশন বেশি, এনার্জি গ্যাপটা বেশি, ডেল্টার ভ্যালু বেশি হয়। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডেল্টার ভ্যালু কম হয়। হাই স্পিন লো স্পিনটা জানি, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডেল্টার ভ্যালু বেশি, তাহলে লো স্পিন কমপ্লেক্স হয়। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় ডেল্টার ভ্যালু কম, তাহলে হাই স্পিন কমপ্লেক্স হয়। এটা বলে দিয়েছি। তাহলে এই কটা বিষয়ের উপর, আর এখানে একটা দেখবে স্পেকট্রোকেমিক্যাল সিরিজের কথা বলেছিলাম, যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ এ যারা প্রথম দিকে থাকে তাদের উইক ফিল্ড লিগ্যান্ড বলে, যারা পরের দিকে থাকে তাদেরকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলে। আর সাজানো আছে একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজের স্ট্রেংথ গুলো সাজানো আছে উইক ফিল্ড স্ট্রং ফিল্ডের। এবার আসছি যে জটিল যৌগের বর্ণ, কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড। বলার আগে আমি একটু বলে দিলাম যে ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি মানে ডেল্টাটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, 4টে বিষয়ের উপর নির্ভর করে, বই থেকে একটু দেখে নেবে। এবার যদি বর্ণটা বলা হয়, কোঅর্ডিনেশন যৌগের বর্ণ বা যে কোনো যৌগের বর্ণ সম্পর্কে যখন আমাদেরকে বলা হয়, তখন আমরা দেখবে কেমিস্ট্রিতে বলেছিলাম ইলেকট্রন স্থানান্তর, যাকে ইংলিশে বলা হয় ইলেকট্রনিক ট্রানজিশন। ইলেকট্রনিক ট্রানজিশন, যদি ইলেকট্রনিক ট্রানজিশন হয় তাহলে আমরা বর্ণ দেখতে পাই। মানে মেন কারণটা বলেছিলাম ইলেকট্রনিক ট্রানজিশন। দেখবে আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম ওই সলিড স্টেটটা পড়িয়েছিলাম, তখনই কিন্তু এই কথাটা আমি বলেছি। আচ্ছা, এবার দেখো ভালো করে শোনো, কোন যৌগকে আমরা বর্ণ দেখতে, মানে কালারফুল বা বর্ণযুক্ত দেখতে পাই কখন, আর কোনগুলোকে কালারলেস বা বর্ণহীন দেখি। দেখো, যে কোনো বস্তু যেটা কালারফুল সে কি করে, একটা রশ্মি শোষণ করে, সূর্য থেকে যে রশ্মি বা সাদা রশ্মি, সেই সাদা রশ্মিটাকে সে শোষণ করে, শোষণ করে প্রথমে। আচ্ছা, কিছুটা অংশ শোষণ করে, কিছুটা, আর বাকিটা কি করে, বাকিটা প্রতিফলিত করে দেয়। প্রতিফলিত বা প্রতিশ্রিত যা বলবো আমরা, নির্গত বলতে পারি। প্রতিফলিত করে বা নির্গত করে দেয়। যে রশ্মিটা শোষণ করে, রশ্মির যে অংশটা শোষণ করে আর যে অংশটা প্রতিফলিত করে দেয় তাকে আমরা কমপ্লিমেন্টারি বা পরিপূরক বলি। যেটাকে সে বিকিরণ করে দেয় বা প্রতিফলিত করে দেয় তাকে বলি আমরা পরিপূরক বর্ণ, কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার বলি, ঠিক আছে। এটা তো আমরা জানি, হয় না, একটা বর্ণের রশ্মি যদি সে শোষণ করে তাহলে তার পরিপূরক রশ্মি বা পরিপূরক বর্ণের রশ্মিকে সে বিকিরণ করে দেয় বা প্রতিফলিত করে দেয়। এইভাবে আর কি আমরা যে কোনো বর্ণকে ব্যাখ্যা দিই। আর এই যে পরিপূরক বর্ণটা, সেই পরিপূরক বর্ণটা কিভাবে আমরা এক্সপ্লেন করি, কোন যৌগের পরিপূরক বর্ণ কি, ভিবজিওরটা আমরা জানি ভালো করেই। সেটাকে একটু ছবি আঁকছি, দেখো। এটা একটা রাফ বলা যায় যে কে কার পরিপূরক। আচ্ছা, একটু হোল্ড করছি, দাঁড়াও। হ্যাঁ, এবার একটা বর্ণের পরিপূরক বর্ণটা আমরা একটা হুইলের মাধ্যমে, একে বলা হয় স্পেকট্রাম হুইল। স্পেকট্রাম হুইল
বর্ণচক্র বলা হয় এটাকে অনেক সময়, বর্ণচক্র। সেখানে কি হবে আমরা সাজাই, দেখো একটা আমি কিভাবে আঁকছি ছবিটা দেখে নাও। হ্যাঁ, প্রথমে হাফ নিয়ে নেবো, তারপরে এর হাফ নিয়ে নেব, দুটো নেওয়ার পর এইখান থেকে একটা লাইন টানবো, এই তিনটে লাইন টানবো, আর এইখানটাই শুধুমাত্র, আর এই দিকে টানবো না, এইদিকে একটা টানবো। তাহলে এইটা একটা স্পেকট্রাম হুইল আমি ড্র করেছি রাফলি, যেখানে প্রথমে থাকে ভি, ঠিক আছে, তারপরে থাকে আই, বি, জি, ওয়াই, ও, আর, ভিবজিও, ঠিক আছে। তাহলে আমি পরিপূরক বর্ণ কি করে বলি, যেমন একটা উদাহরণ দিচ্ছি, সাদা রশ্মি থেকে সে ভায়োলেট কালার রশ্মি শোষণ করেছে। ভায়োলেট কালার যদি রশ্মি শোষণ করে তাহলে তার পরিপূরক কোনটা, ইয়েলো কালারটা তার পরিপূরক। এই যে এর অপোজিটে যেটা আছে, বা বলতে পারি ভায়োলেট বা ইন্ডিগোর পরিপূরক ইয়েলো কালার। ঠিক একই রকম ভাবে গ্রিন কালার যদি সে শোষণ করে তাহলে তার পরিপূরক হচ্ছে রেড কালার। তাহলে সে যে বস্তুটা গ্রিন কালার শোষণ করছে তাকে আমরা লাল রঙের দেখতে পারবো, বা যে বস্তুটা লাল রং শোষণ করছে তাকে আমরা গ্রিন কালারের দেখতে পারবো। এইটা যে হুইলটা পেয়েছি, চক্রটা পেয়েছি, তাকে বলা হয় স্পেকট্রাম হুইল। এই স্পেকট্রাম হুইলের সাহায্যে আমরা রাফলি বলতে পারি যে কোন বর্ণ শোষিত হয় আর কোন বর্ণ আমরা দেখতে পাই বা প্রতিফলিত হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বইতে এটা দেওয়া নাই কিন্তু। তাহলে এই স্পেকট্রাম হুইল থেকে আমি বলে দিতে পারি যে একটা বস্তু যদি এই রশ্মি শোষণ করে তাহলে সে কোন রশ্মি বিকিরণ করবে আর কোন রশ্মি প্রতিফলিত করবে সেটা বলা যায়। তাহলে এইটা একটা আমরা ধারণা পেয়ে গেলাম। যেমন দেখবে তোমাদের বইতে দেওয়া আছে যে, এই ছবিটা দেখে বইতে দেওয়া আছে যে COF6 3- এই জটিল যৌগটা COF6 3- কোন রশ্মি শোষণ করছে, 700 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা রশ্মি শোষণ করছে, মানে লাল রং শোষণ করছে। যদি লাল রং সে শোষণ করে তাহলে তার বর্ণ কি হবে, বা পরিপূরক বর্ণ যেটা ছেড়ে দেবে সেটা সবুজ। দেখো লাল রং শোষণ করলে সবুজ ছেড়ে দেবে। তাহলে এখান থেকে দেখে নাও, লাল রং শোষণ করলে দেখো গ্রিন কালারের সেই বস্তুটাকে তুমি দেখতে পারবে, পরিপূরকটা দেখতে পারবে। এটা বইতে দেওয়া আছে কোন বর্ণের রশ্মি সে শোষণ করলে কোন বর্ণের রশ্মি সে ছেড়ে দেবে। আর একটা জিনিসও আমরা জানি, দেখো VIB GYOR এইদিকে যদি যাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কি হয়, বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। যদি ল্যামডা ইনক্রিজ করে তাহলে শক্তি কি হবে বলতে পারবে কেউ? শক্তি, এনার্জি কি হবে, হ্রাস পায়, শক্তি ডিক্রিজ করে। মানে আমরা যদি বলি ভিবজিওরে যে 7টা রং আছে, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত কোন রংটা, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি বলো? লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এই দিক থেকে এই দিকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে, আর কি হচ্ছে, তাহলে শক্তি কম হচ্ছে। যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে শক্তি কম হয়। এই ফর্মুলা দিয়ে আমরা সেটা বলতে পারি H/C/λ, E সমান H/C/λ, বা E সমানুপাতিক 1/λ। এই ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি। তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। অর্থাৎ কোনো, আমি একটু পরে বলছি এটা শক্তির সাথে কি ব্যাপারটা কি, শক্তিটাকে কেন আমি এখানে বললাম। এখন আমি বলছিলাম যে কোঅর্ডিনেশন যৌগের বর্ণের ব্যাখ্যা যখন আমরা দেব, যে কোনো বস্তুর বর্ণের ব্যাখ্যা আমরা ট্রানজিশন দিয়ে বলেছি, ইলেকট্রনিক ট্রানজিশন। এখন আমি যদি একটা অক্টাহেড্রাল ফিল্ডের কথা আলোচনা করি আর একটা যৌগের কথা আলোচনা করি, TI টাইটেনিয়াম H2O6 হেক্সা অ্যাকুয়া টাইটেনিয়ামের একটা যৌগ, যেটা মাথায় 3+ দিয়েছি। এখন এই যৌগের বর্ণটা কি, এই যৌগের বর্ণ যদি বইতে দেখো তাহলে সেই বর্ণটা হচ্ছে লালাভ বেগুনি। লালাভ বেগুনি মানে লাল আর ভায়োলেটের একটা মিক্সচার, লালাভ বেগুনি, যাকে ইংলিশে বলা হয় র্যাডিশ ভায়োলেট, জাম কালারও বলতে পারি, র্যাডিশ ভায়োলেট কালার এই যৌগটা। তাহলে এই যৌগটা র্যাডিশ ভায়োলেট, আমি ছবিটা এখানে আরেকবার আঁকতে হবে কারণ ওই পাতা হয়ে গেছে তো, এখানে তাহলে ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি। র্যাডিশ ভায়োলেট যদি এই যৌগটার রং হয় তাহলে কোন রশ্মি সে শোষিত করছে, এই দিকে যদি র্যাডিশ ভায়োলেটটার রং হয়
তাহলে নিশ্চয়ই সে এই দিকে রশ্মিটা শোষণ করছে, গ্রিনিশ ব্লু বা ব্লুইশ গ্রিন। তাহলে ব্লুইশ গ্রিন সে শোষণ করলে রেডিশ ভায়োলেট সে কালার দেখাবে, ঠিক আছে? তাহলে ও গ্রিন কালারের শোষণ করলে এইরকম ভাবে তোমাকে দেখাবে। এবার তুমি বইতেও দেখতে পারবে যে এই যে যৌগটা, সেই যৌগটা নীলাভ সবুজ রশ্মি শোষিত করছে। তাহলে শোষিত রশ্মি কি হচ্ছে? শোষিত রশ্মি নীলাভ সবুজ। আর এটা প্রতিফলিত রশ্মি বা পরিপূরক রশ্মি কি পাচ্ছি? পরিপূরক বর্ণ পাচ্ছি এইটা নীলাভ বেগুনি। এখন এইটাকে ব্যাখ্যা দেবো কি হবে। তারপর টাইটেনিয়াম 3+, সেই টাইটেনিয়াম 3+ এর টাইটেনিয়ামের জারণ সংখ্যা +3, আর টাইটেনিয়ামের জারণ সংখ্যা যদি +3 হয় তাহলে সেই সিস্টেমটা হচ্ছে আর্গন 3d1 সিস্টেম। কারণ টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d1 4s2। টাইটেনিয়ামের অক্সিডেশন নাম্বার 3+ যদি হয়, না যদি টাইটেনিয়াম হয় শুধু টাইটেনিয়াম, তাহলে এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস 3d1 4s2, সরি 3d2 4s2 এইটা। এখন যদি 3টে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে 2টো এস থেকে বেরোচ্ছে, একটা ডি থেকে বেরোচ্ছে, তাহলে 3d1 সিস্টেম। এখন এই 3d1টাকে যদি অক্টাহেড্রাল কমপ্লেক্স, এটা দেখো অক্টাহেড্রাল কমপ্লেক্স, তাহলে সেই অক্টাহেড্রাল কমপ্লেক্স 7 আর ডি অরবিটাল থেকে আমি স্প্লিটিংটা দেখাচ্ছি এরকম ভাবে, T2G1 আর ইজি তে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এইটা হচ্ছে টাইটেনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস। এখন তুমি যদি একে সাদা রশ্মি দাও, সেই সাদা রশ্মি দিলে এই যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা সেই রশ্মিটা শোষণ করবে। দেখা যাচ্ছে যে F498 ন্যানোমিটার এই রশ্মিটা বা এই তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি শোষণ করছে। শোষণ করার পর এই ইলেকট্রনটা কি হবে? T2G লেভেল থেকে ইজি লেভেলে চলে যাবে। ইজি লেভেলে চলে গেল। তাহলে এই যে ইলেকট্রনটা স্থানান্তর হলো গ্রাউন্ড স্টেট থেকে, মানে T2G লেভেল থেকে ইজি লেভেল, কারণ এর এনার্জি কম এর এনার্জি বেশি, তাহলে T2G লেভেল থেকে ইজি লেভেলে যদি যায়, এই ধরনের ইলেকট্রন ট্রানজিশনকে বলা হয় ডিডি ট্রানজিশন। ডিডি ট্রানজিশন, আর এটাই মেন পয়েন্ট, ডিডি স্থানান্তর। তাহলে ডিডি ইলেকট্রনিক যদি ট্রানজিশন হয় তাহলে কি হবে? ডিডি ইলেকট্রনিক ট্রানজিশন হলে একটা রশ্মি সে শোষিত করবে, তাহলে বাকিটা প্রতিফলিত করে দেবে বা প্রতিসৃত করে দেবে বা নির্গত করবে, সেটা সবুজ রঙের একটা, এই নীলাভ বেগুনি রঙের একটা রশ্মি সে বিকিরণ করবে বা প্রতিফলন করবে। যদি এই ট্রানজিশনটা না হতো, ডিডি ট্রানজিশন, তাহলে এই বর্ণ দেখতে পারবো না। যে কোনো কোঅর্ডিনেশন যৌগে তখনই বর্ণ দেখা যাবে যদি সেখানে ডিডি ইলেকট্রন ট্রানজিশন হয়। ডিডি ইলেকট্রন ট্রানজিশন তখনই সম্ভব যদি ডিতে ইলেকট্রন থাকে। তার মানে যদি D0, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, না ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি আমি, যদি D0 সিস্টেম হয় এবং D10 সিস্টেম হয়, তাহলে D0 সিস্টেম বা D10 সিস্টেমের কোনো ডিডি ট্রানজিশন বা ইলেকট্রনিক ট্রানজিশন, ডিডি ইলেকট্রনিক ট্রানজিশন সম্ভব নয়। তাহলে কি হবে? তাহলে অধিকাংশ যৌগ বর্ণহীন হবে। এই অধিকাংশ বলার পেছনে একটা কারণ আছে, সেটা বলবো। বর্ণহীন হয়। আমাদের সিলেবাস অনুযায়ী আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে D0 বা D10 সিস্টেম হলে বর্ণহীন হয়ে যাবে। আর এখান থেকে তাহলে একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, দেখে নাও, যদি এই যৌগটা হয়, মানে তোমাকে দিয়েছি টাইটেনিয়াম H2O6 Cl3, তাহলে এই যৌগটা একটু আগেই বলেছি কি রং আছে? লালাভ
লালাভ বেগুনি। এখন একে যদি আমি হিট করি তাহলে এই যৌগটা পাওয়া যায় TiCl3, জলের অণু বেরিয়ে চলে যায় সব, 6 মোল জলের অণু বেরিয়ে চলে যায়, যৌগটা হয় এখানে। এবার এইখানে দেখো টাইটেনিয়াম 3+ আছে, কি কোনো লিগ্যান্ড আছে কি? দেখো তো এখানে লিগ্যান্ড, এটা কিন্তু আয়নীয় যৌগ হয়ে গেছে, আয়নীয় যৌগ। এটা ছিল জটিল যৌগ, এইটা কি হয়ে গেল? এই যে যৌগটা তৈরি হলো সেটা আয়নীয় যৌগ, এখানে কোনো লিগ্যান্ড নেই। তো যদি বলে স্যার সিএল তো লিগ্যান্ড, স্যার সিএল লিগ্যান্ড, কিন্তু এটা জটিল যৌগ নয়, তো এটা লিগ্যান্ড নয়। তাহলে যদি লিগ্যান্ড না হয় তাহলে কি তোমার স্প্লিটিং হবে? ডি অরবিটাল স্প্লিটিং হবে? ডি অরবিটাল যদি স্প্লিটিং না হয় তাহলে T2G লেভেল আর ইজি লেভেল পাবে? পাবে না। যদি T2G লেভেল আর ইজি লেভেল না পাও তাহলে ডিডি ট্রানজিশন পাবে? ইলেকট্রনিক ট্রানজিশন পাবে না। তাহলে এই যৌগটা কি হবে? বর্ণহীন হয়ে যাবে। সমস্ত বা প্রায় সমস্ত আয়নীয় যৌগগুলো বর্ণহীন হয়, প্রায় সমস্ত আয়নীয় যৌগগুলো বর্ণহীন হয়, কারণ এইখানে কোনো লিগ্যান্ড থাকে না। আর যদি লিগ্যান্ড না থাকে তাহলে তোমার সেই জটিল যৌগের ডি অরবিটালটা বা ট্রানজিশন মেটালের ডি অরবিটালে স্প্লিটিং হবে না। যদি স্প্লিটিং না হয় তাহলে ডিডি স্থানান্তর হবে না ইলেকট্রনের, তাহলে যৌগগুলো বর্ণহীন হবে। তোমাকে যদি কোশ্চেন করে TiH2O6Cl3 বা 3+ যদি লালাভ বেগুনি বর্ণ, একে উত্তপ্ত করলে বর্ণহীন হয়ে যায় কেন? কারণ উত্তপ্ত করলে জলের অণুগুলো বেরিয়ে চলে যায়, জলের অণু অর্থাৎ লিগ্যান্ড বেরিয়ে চলে গেলে সেই মেটালটা আয়নীয় যৌগে পরিণত হয়, TiCl3 তৈরি হয়। আর সেখানে যেহেতু লিগ্যান্ড নেই তাই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হবে না, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হবে না। যদি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং না হয় তাহলে ডিডি ট্রানজিশন হবে না, এই কথাটা অবশ্যই বলতে হবে, ডিডি ট্রানজিশন হবে না। তাহলে বর্ণহীন হবে। এখন তোমাকে যদি একটা কোশ্চেন করা হয় যে এখানে আর একটা কোশ্চেন আছে, CuSO4.5H2O, এটা নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। এটা আমরা জানি নীল বর্ণের হয়। সেই ব্লু ভিট্রিয়লকে যদি তুমি উত্তপ্ত করো, এটা কেমিক্যাল বন্ডিংতে পড়েছে, উত্তপ্ত করো বিভিন্ন তাপমাত্রায়, যদি উত্তপ্ত করো আর তীব্রভাবে যদি উত্তপ্ত করো তাহলে কি হয়ে যায়? যৌগটা বর্ণহীন বা সাদা হয়ে যায়, সাদা বলাটাই উচিত, সাদা হয়ে যায়, বর্ণহীন বা সাদা হয়ে যায়। কেন হয়ে যায়? এই CuSO4 কিন্তু একটা কোঅর্ডিনেশন যৌগ। কিভাবে দেখতে থাকে? CuH2O4 SO4.H2O, অর্থাৎ 4টে জলের অণু লিগ্যান্ড হিসাবে থাকে। কিন্তু যখনই তুমি একে উত্তপ্ত করবে সেই জলের অণুগুলো সব বেরিয়ে চলে যাবে, এটা সহজে বেরোবে, আর ভেতরেগুলো জলের অণু বেরিয়ে চলে গিয়ে CuSO4 হবে, অনার্দ্র কপার সালফেট পাবে। এই অনার্দ্র কপার সালফেট কিন্তু বর্ণহীন বা সাদা বর্ণ। আমি বর্ণহীনই বলছি, সাদা বর্ণ বা বর্ণহীন। তাহলে এইখানে যে জটিল যৌগটা ছিল CuSO4H2O4 SO4, এখানে কপার 2+ অক্সিডেশন স্টেটে আছে। এবার কপার 2+ অক্সিডেশন স্টেটে থাকলে কপার কি সিস্টেম? ডি কত সিস্টেম বলো দেখি? কপার 2+ মানে ডি কত? আর্গন বলো 3D9, দেখবে আর্গন 3D9 আছে। তাহলে আর্গন 3D9 যদি হয় তাহলে সেই ডিডি ট্রানজিশন সম্ভব এখানে, কারণ আমি বলেছি D0 বা D10 হলে ডিডি ট্রানজিশন হবে না। D10 হলে কেন হবে না একটু পরেই বলছি। D0 হলে তো ডি এর কোনো ইলেকট্রনই নেই, তাহলে ডিডি ট্রানজিশন হবে না। আর লিগ্যান্ড না থাকলে ডিডি ট্রানজিশন হবে না, কারণ স্প্লিটিংই হবে না। আর এখানে D9, তাহলে ডিডি ট্রানজিশন সম্ভব, আমি বলেছি সম্ভব, তাহলে বর্ণ পাবে। এখন তোমাকে যদি বলে দেয় যে কপার প্লাস কোন যৌগ আছে, Cu+, একটা জটিল যৌগ যেখানে কপারের জারণ সংখ্যা প্লাস আছে, কপার প্লাস জটিল যৌগ যদি হয়
বা যে কোনো যৌগই হয়, তাহলে তার বর্ণ কি পাবে বলো দেখি? কপার প্লাস 1 জটিল যৌগ থাকলে বর্ণ কি পাবে? বর্ণ হবে কি এর? দেখো 3D10 আছে, 3D10 থাকলে বর্ণহীন হবে। তাহলে জটিল যৌগ যদি কপারের হয় আর সেটা যদি +1 সিস্টেম হয় তাহলে সেটা তুমি বর্ণহীন পাবে। এরকম কোশ্চেন দেয়। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে কপার ক্লোরাইড CuCl এর জলীয় দ্রবণ বর্ণহীন, কিন্তু CuCl2 নীল বর্ণ। কোশ্চেনটা এখানেই করলাম, জায়গার শর্টেজ থাকার সত্ত্বেও লিখে নেবো। CuCl এর জলীয় দ্রবণ বর্ণহীন, কিন্তু CuCl2 জলীয় দ্রবণ নীল বর্ণ। কিভাবে ব্যাখ্যা দেবো? কেউ একজন বলো দেখি। CuCl এর জলীয় দ্রবণ বর্ণহীন, কিন্তু CuCl2 জলীয় দ্রবণ বর্ণযুক্ত, নীল বর্ণযুক্ত। কেউ বলতে পারবো? CuCl এই জলের সাথে বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করেছে, CuH2O4 মাথায় সিঙ্গেল প্লাস। আর CuCl2 যে যৌগটা ছিল সে জলের সাথে বিক্রিয়া করে, এক্সেস জলের সাথে বিক্রিয়া করে CuH2O4 2+। তাহলে এইখানে কপারটা কত? 3D10 সিস্টেম, আর এইখানে কপারটা কত? 3D9 সিস্টেম। 3D10 সিস্টেমটা আমি দেখাচ্ছি, এখানে একটা 3D10। তাহলে যে ইলেকট্রনিক ট্রানজিশন হবে সেটা দেখে নিই হচ্ছে কি হচ্ছে না। 10টা ইলেকট্রন যদি থাকে তাহলে সেই 10টা কিন্তু সবগুলোতেই ফিল আপ হয়ে বসে আছে, তাহলে স্থানান্তর হবে কি করে? নিচে অরবিটাল ফিল আপ, উপরে অরবিটাল ফিল আপ, তাহলে কোনো ডিডি ট্রানজিশন হবে না, ইলেকট্রনিক ট্রানজিশন হবে না, বর্ণহীন। আর এইখানে কি হবে? D9 সিস্টেম যদি থাকে তাহলে D9 সিস্টেম একটা অরবিটাল ফাঁকা আছে, অর্থাৎ নিচের ইলেকট্রন উপরে গিয়ে পেয়ার্ড করতে পারে, উপরে গিয়ে ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারে, তাহলে ডিডি ট্রানজিশন সম্ভব। নীল বর্ণ বা যে কোনো বর্ণ হবে, এখানে নীল বর্ণই হয়। কোন বর্ণ হবে সেটা কিন্তু সবাই বলতে পারবে না, বা এটা বলা তো অত সহজ নয়, কারণ কোন কালার এসে শোষণ করবে সেটা তো তোমার জানা নেই, এটা অবজারভেশন। শোষণ করলে আমরা বলে দেবো যে এটা শোষণ করছে। তোমাদেরকে এখন জিজ্ঞাসা করা হয়, যদি যেহেতু এটা নীল বর্ণ দেখতে পাচ্ছ, তাহলে এই হুইল থেকে বলে দিতে পারবে নীল বর্ণ দেখছো মানে কি? ব্লু কালার দেখছো, তাহলে সে কোন রশ্মি শোষণ করতে পারে তোমার কি মনে হচ্ছে? অরেঞ্জ কালার বা রেড কালারের একটা, অরেঞ্জ রেড কালারের রশ্মি সে শোষণ করছে নিশ্চয়ই, তাহলেই তাকে ব্লু দেখতে পাচ্ছ। তাহলে এটা বলা দেওয়া যাবে, কিন্তু তুমি কি বর্ণ পাবে সেটা বলা কিন্তু অত সহজ নয়। তাহলে এখান থেকে আমি যে কোনো যৌগের বর্ণ সম্পর্কে একটা ব্যাখ্যা দিতে পারি। আর একটা আবার হচ্ছে যে লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে কি বর্ণ হবে। নির্ভর করে, জটিল যৌগের বর্ণ লিগ্যান্ডের উপর নির্ভর করে। কেমন লিগ্যান্ড নিচ্ছ? তুমি যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাও তাহলে যে বর্ণটা পাবে, উইক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু সেরকম বর্ণ পাবে না। এটা ব্যাখ্যা আমি একটু পরেই দিচ্ছি, কেটে যাবে এখনই, তো সেই জন্য আমি একটু পরে দিচ্ছি। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে কি হবে? যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডেল্টার এর মান কি হবে? বেশি হবে। তাহলে যদি ডেল্টার মান বেশি হয় তাহলে ডিডি ট্রানজিশনের জন্য শক্তি বেশি শোষিত করবে, বেশি শক্তিযুক্ত রশ্মি শোষণ করবে, এনার্জি বেশি প্রয়োজন হবে ডিডি ট্রানজিশনের জন্য, তাই তো? কারণ ডেল্টা ভ্যালু তো বেশি হবে,
স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে ডেল্টার ভ্যালু বেশি, তাহলে ডেল্টার ভ্যালু বেশি যদি হয় তাহলে ইলেকট্রনের ট্রানজিশনের জন্য, ডিডি ট্রানজিশনের জন্য এনার্জি বেশি লাগবে। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে তাহলে? তরঙ্গ দৈর্ঘ্য কম লাগবে। যদি কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি সে শোষণ করে তাহলে তার বর্ণটা কি পাবে? পরিপূরক বর্ণটা কি পাবে? পরিপূরক বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। এই জায়গাটা বুঝতে পারলাম? দেখো তো, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডেল্টার ভ্যালু বেশি, যদি ডেল্টার ভ্যালু বেশি হয় তাহলে ডিডি ট্রানজিশনের জন্য শক্তি বেশি প্রয়োজন হবে, অর্থাৎ ডেল্টা কম লাগবে, কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি শোষিত হবে, আর সে পরিপূরক বা বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি সে বিকিরণ করবে। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি শোষিত হবে এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি বিকিরণ করবে বা প্রতিফলিত করবে। তাহলে বলো তো দেখি, যারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাদের বর্ণ কিরকম হবে, কোন রঙের হবে? ভিবজিওর দিয়ে যদি বলি কোন রঙের দিকে হবে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি থাকে তাহলে কোন রঙের দেখতে পারবে তুমি? ওগুলোকে ভায়োলেট, ব্লু ইন্ডিগো দেখবে, ভায়োলেট ব্লু ইন্ডিগো দেখবে, না অরেঞ্জ, রেড ইয়েলো এই দিকে দেখবে? এই দিকে দেখবে না এই দিকে দেখবে? কি মনে হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি থাকে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি থাকে তাহলে তুমি তাকে এই রিজিয়নে দেখবে, অরেঞ্জ, রেড, ইয়েলো এই দিকে দেখবে। আর উইক ফিল্ড লিগ্যান্ড যদি থাকে তার বর্ণটা তুমি এরকম ভাবেই দেখবে। তার মানে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে? উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ডেল্টার মান কম, তাহলে ডিডি ট্রানজিশনের জন্য শক্তি কম লাগবে প্রয়োজন। হ্যাঁ, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ডেল্টার মান কম, তাহলে ডিডি ট্রানজিশনের জন্য শক্তি কম প্রয়োজন হবে, অর্থাৎ ল্যামডা কম, ল্যামডা বেশি লাগবে। তাহলে তুমি কি বর্ণ দেখতে পাবে? পরিপূরক বর্ণ। পূরক বর্ণের রশ্মির ল্যামডা কম হবে। এটা মানেটা কি বোঝাচ্ছি আমি? তাহলে যদি বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি শোষিত হয় এবং কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি প্রতিফলিত হবে। ঠিক আছে, এইটা তাহলে আমি যে জিনিসগুলো বলছি একটু এক্সট্রা বলে দিলাম। তাহলে আমি বলে দিতে পারি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি থাকে তাহলে সেই জটিল যৌগগুলো দেখতে কি হবে? বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত সে বিকিরণ করবে, তার মানে লাল, অরেঞ্জ এরকম কালার হবে। আর যেগুলো উইক ফিল্ড আছে সেগুলো কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি প্রতিফলিত করবে, তাহলে সেগুলো কি হবে? সেগুলো হবে গ্রিন, ব্লু, ভায়োলেট এইরকম টাইপের হবে। যেমন একটা এক্সাম্পল বইতে দেওয়া আছে, সেটা আমি এক্সপ্লেন করছি, একটু ভালো করে শুনবে। হ্যাঁ, আমি এক্সপ্লেন করছি, বইতে যেটা দেওয়া আছে সেটা একটু এক্সপ্লেন করছি। কিছু যৌগ দেওয়া আছে, যেমন 3টে যৌগ দেওয়া আছে। একটা হচ্ছে কোবাল্ট H2O হোল 6 3+, একটা দেওয়া আছে কোবাল্ট NH3 হোল 6 3+, আর একটা দেওয়া আছে কোবাল্ট
CN6 3 মাইনাস। তাহলে দেখো সবগুলোর ক্ষেত্রেই কোবাল্ট নিয়েছে, আর সবগুলোর ক্ষেত্রেই দেখো কোবাল্ট কিন্তু 3+ আছে। তাহলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ না, কোবাল্ট আয়নেরও চেঞ্জ নেই, এবং সবগুলোই 3D6 সিস্টেম, সবগুলোই। তাহলে কি চেঞ্জ আছে? লিগ্যান্ড চেঞ্জ আছে। এখানে লিগ্যান্ড যেটা আছে সেই লিগ্যান্ডটা কি আছে? H2O। এখানে লিগ্যান্ডটা কি আছে? NH3। আর এখানে লিগ্যান্ডটা কি আছে? CN-। তাহলে আমি যদি বলি সবচেয়ে বেশি উইক ফিল্ড লিগ্যান্ড কোনটা, এটা সবথেকে বেশি উইক ফিল্ড লিগ্যান্ড। আর সবচেয়ে বেশি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোনটা? এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে এটা উইক ফিল্ড লিগ্যান্ড। আমাকে বলো, আগে যে পড়ালাম যেটা, উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে সেই যে তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি শোষণ করবে সেটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি শোষণ করবে না কম তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি শোষণ করবে? কেউ বলবে তোমাকে, আমাকে বলবে উইক ফিল্ড লিগ্যান্ড বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি শোষণ করবে না কম তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি শোষণ করবে? কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি। ভেরি গুড সামিম। যুক্ত রশ্মি শোষণ করবে। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি যদি শোষণ করে তাহলে কি রশ্মি বিকিরণ করবে? সে বিকিরণ করবে কি? বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি বিকিরণ করবে। তাহলে তোমার মনে হচ্ছে কি আলটিমেট কি কালার হতে পারে? রশ্মি বিকিরণ করবে রেড, অরেঞ্জ এরকম টাইপের হবে। আচ্ছা, বইতেও দেওয়া আছে, দেখবে বইতেও দেওয়া আছে যে এইটা কমলা বর্ণের রশ্মি শোষণ করবে যৌগটি, আর পরিপূরক বর্ণ নীল বর্ণের দেখি। এখানে কি দিয়েছে গো, দাঁড়া, এটা ভালো করে শোনো। আমি এই জায়গাটা যেটা বললাম সেটা একটু ভালো করে শোনো, কারেকশন করতে হবে। সেটা হচ্ছে কম শক্তি শোষণ করবে। তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত বলে দিয়েছি ভুল করে, কম শক্তি। কারণ দেখো উইক ফিল্ড লিগ্যান্ড, এই জায়গাটা একবার ঠিক করে বলছি আবার থেকে, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে শক্তিটা কি হবে? এই যে ট্রানজিশন হবে, এই যে শক্তিটা, এই শক্তিটা কি হবে? কম হবে। শক্তি কম হবে না? যদি শক্তি কম হয়, ভালো করে বুঝবে এটা, উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে এই গ্যাপটা কম আছে। যদি গ্যাপটা কম থাকে তাহলে শক্তি কম। শক্তি যদি কম থাকে তাহলে ল্যামডা কি হবে বলো? ল্যামডা বেশি। আমি এটা ভুল বলে দিলাম, কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত নয়, বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি হবে, বেশি। আসলে সামিম বললাম, আমি তার সাথে সাথেই বললাম, আসলে মাথায় চলছে এনার্জি। মনে রাখবে উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে এনার্জি গ্যাপটা কম। তাহলে এনার্জি গ্যাপ যদি কম থাকে তাহলে কম এনার্জিতেই সেই ট্রানজিশনটা দেখা যাবে, তাহলে ল্যামডা বেশি হবে। যদি ল্যামডা বেশি হয় তাহলে পরিপূরকটা কি হবে? পরিপূরক বর্ণ ল্যামডা কম। তার মানে এটা নীলাভ জিনিস দেখতে পারবে, নীলাভ। আর এটা লালাভ একটা জিনিস শোষণ করবে, সে রশ্মি শোষণ করবে। দেখো কারো যদি বুঝতে অসুবিধা আমাকে বলো, এই জায়গাটা একটু গোলমাল হয়ে গেছিল, আমি ঠিক করলাম। উইক ফিল্ড, আমি বলি দেখো, উইক ফিল্ড যদি রশ্মি হয়, উইক ফিল্ড যদি লিগ্যান্ড হয় তাহলে এই স্প্লিটিংটা কম হবে, তাই না? উইক ফিল্ড যদি হয় স্প্লিটিংটা কম হবে। যদি স্প্লিটিংটা কম হয় তাহলে সেই ইলেকট্রনটা, এই গ্যাপটা যেহেতু কম আছে, তাহলে কম এনার্জিতেই সে ট্রানজিশন দেখাবে। কম এনার্জি যদি হয় তাহলে ল্যামডা বেশি হবে। ল্যামডা যদি বেশি হয় সেটা লালাভ বা অরেঞ্জ কালারে শোষণ করবে। তাহলে পরিপূরকটা কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, নীলাভ এরকম দেখতে পারবে। বুঝলাম ব্যাপারটা? কেউ বুঝতে না পারলে বলবে আমাকে। এবার এটা দেখো ব্যাখ্যা করলে ভালো বুঝতে হবে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে এই যে স্ট্রেংথটা, স্প্লিটিং এর যে এনার্জিটা, সেটা কি হবে? ডেল্টাটা বেশি হবে। ডেল্টা যদি বেশি হয় তাহলে সে বেশি শক্তি শোষণ করবে, দিয়ে ডিডি ট্রানজিশন হবে।
বেশি শক্তি শোষণ করা মানে কি? ল্যামডা কম। ল্যামডা কম মানে কি? কোন রিজিয়নে সে শোষণ করে? ভায়োলেট, ব্লু এরকম শোষণ করবে। তাহলে তার পরিপূরকটা কি দেখতে পারবে? পরিপূরকটা লালাবো দেখতে পারবে। ল্যামডা বেশি হবে তখন লালাভো দেখতে পারবে, না লাল অরেঞ্জ এগুলো দেখবে। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় COCN6 3- এই কি বর্ণের হবে, আর COH2O6 3+ কি বর্ণের হবে? এটা লালচে বর্ণের হবে, দেখবে বইতে দেওয়া আছে। এইটা মোটামুটি দেওয়া আছে হলুদ বর্ণের যৌগ। তার মানে হলুদ বর্ণ, কারণ এই স্ট্রং ফিল্ড রিজিয়নই আছে, এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে হলুদ। এই যে হলুদ বলে দিলাম, সেটা কিন্তু অত বলা সহজ নয় যদি তুমি না জানো। তবে এটা বলতে পারি যে হলুদ অরেঞ্জ বা রেডের এই রিজিয়নের হবে। হলুদ, অরেঞ্জ বা রেড এই রিজিয়নে সে হবে, সেটা আমি বলতে পারি। আর এইটা কি হবে? ভায়োলেট, ব্লু বা গ্রিন এই রিজিয়নে হবে। এইটার বর্ণ হয় তোমার নীল বর্ণ হয়। কি আছে? সিও রশ্মি শোষণ করবে যৌগটি, নীল বর্ণের হবে। তাহলে এটা নীল বর্ণের হবে। কেউ যদি বুঝতে না পারো আমাকে এখান থেকে কোশ্চেন করতে পারো। কোশ্চেন করতে পারো আমাকে। রেকর্ডিংই নিচ্ছি। উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয়, তাহলে সে উইক ফিল্ড লিগ্যান্ডের যদি থাকে, তাহলে স্প্লিটিংটা বেশি হবে না কম হবে? উইক ফিল্ড লিগ্যান্ডের স্প্লিটিং কম হবে। যদি স্প্লিটিং কম হয়, তাহলে ডিডি ট্রানজিশনের জন্য শক্তি কি হবে? শক্তিও কম হবে। তাহলে এই স্প্লিটিং এর জন্য যেহেতু গ্যাপটা কম, তাই ট্রানজিশনের জন্য শক্তি কম। শক্তি কম মানে তরঙ্গ দৈর্ঘ্য কি? বেশি। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে তার পরিপূরক বর্ণটা তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তাহলে সেটাই বলেছি। এবারে এই স্ট্রং ফিল্ডের ক্ষেত্রে উল্টোটা হবে। আমি একটা দুটো কোশ্চেন আরো বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন তোমার ডি ব্লক এলিমেন্ট যখন পড়বে, সেই ডি ব্লক এলিমেন্টে কিছু কোশ্চেন থাকবে, সেটা এখানে আলোচনা করছি আমি। ডি ব্লক এলিমেন্টের কোশ্চেন এখানে আলোচনা করছি, সন্ধিগত মৌল দিয়ে ব্যাখ্যা আছে। Zn2+, সেই Zn2+ এবং টাইটেনিয়াম 4+, Zn2+ আর টাইটেনিয়াম 4+ আয়ন সমন্বিত জটিল যৌগগুলো বর্ণহীন হয়। ব্যাখ্যা করো। কি বললাম? Zn2+ আর টাইটেনিয়াম 4+ যে কমপ্লেক্স গুলো আছে, কোঅর্ডিনেশন কমপ্লেক্স, সেগুলো বর্ণহীন হয়। ব্যাখ্যা করো। কে বলবে আমাকে অ্যান্সার? তো ওয়াসিম বললে D10, এটা খুব সহজভাবেই তো বলা যায়। জিঙ্কের ক্ষেত্রে 3D10, আর টাইটেনিয়ামের ক্ষেত্রে দেবে টাইটেনিয়াম 4+ 3D0। তাহলে জিঙ্ক হচ্ছে 3D10 আর টাইটেনিয়াম জিঙ্ক 2+ আর টাইটেনিয়াম 4+ 3D0। তাহলে ডিডি ট্রানজিশন কি সম্ভব? ইলেকট্রনিক ট্রানজিশন সম্ভব নয়। যদি সম্ভব না হয়, তাহলে কি হবে? যৌগটা বর্ণহীন হবে। এখন সহজভাবে ব্যাখ্যা হয়ে গেল। ঠিক আছে? আর দেখবে সেই জন্য বেশিরভাগ যে এস ব্লক ও পি ব্লক মৌলগুলো হয়, এস ব্লক আর পি ব্লক যে যৌগগুলো হয়, মৌলের যে যৌগগুলি হয়, সেগুলি বর্ণহীন হয়। এস ব্লক আর পি ব্লক এলিমেন্ট যেগুলো হয়, সেই মৌলগুলোর যে জটিল যৌগ তৈরি করে বা যাই তৈরি করুক, বর্ণহীন হয়। কেন হয় বলো দেখি? এস আর পি ব্লক মৌলগুলো বর্ণহীন হয় কেন?
কি কি সম্ভব নয়? এখানে তো ডি অরবিটালই নেই, তাদের তো ডি অরবিটাল, হ্যাঁ ডিডি ট্রানজিশন সম্ভব নয় সেটা অবশ্যই, কিন্তু নেই, যেহেতু ডি অরবিটাল নেই তাই ডিডি ট্রানজিশন সম্ভব হবে না। হ্যাঁ নয় লিখে দাও, ডিডি ট্রানজিশন সম্ভব নয়, হ্যাঁ সম্ভব নয়, নয়টা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এটা বুঝলাম, এগুলো কেন হয় এটা বুঝে নিলাম। যা বলেছি সব বললাম ডিডি ট্রানজিশন দিয়ে। তাহলে সন্ধিগত মৌলের বর্ণ যখনই বলবে তখন ডিডি ট্রানজিশন বলবে। আমি একটা যৌগ লিখছি, সেটা নাম হচ্ছে KMnO4। সেই KMnO4 এর বর্ণ কেউ আমাকে বলবে KMnO4 এর বর্ণ কি? যারা দেখেছো KMnO4 কে, ভায়োলেট, দ্রবণটায় পার্পেল কালার হয়, দেখেছি তো KMnO4 এর কালার, দেখো নি প্র্যাকটিক্যাল করতে গিয়ে KMnO4 কোন কালারের হয়? ভায়োলেট বা পার্পল কালার হয়। এখন আমাকে কেউ বলে দাও যে এখানে ম্যাঙ্গানিজ যেটা আছে সেই ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? KMnO4 এ ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? বা MnO4- +7। এবার আমাকে কেউ বলে দাও +7 যদি ম্যাঙ্গানিজ হয় তাহলে হচ্ছে কত সিস্টেম, ডি এর কত সিস্টেম, D1 D2 D3 D4 D10 G0 কি হবে বলো? ম্যাঙ্গানিজ +7 D0, ম্যাঙ্গানিজ +7 D0, তাহলে ভায়োলেট কালার কি করে দেখছো একে? কোশ্চেন বুঝতে পারলাম? D0 আছে সিস্টেম, তাও তুমি ভায়োলেট কালার দেখছো কি করে? ডিডি ট্রানজিশন কি সম্ভব? না না, +5 এর কালার ভায়োলেট নয় তো +7 এর কালার ভায়োলেট। এইখানে একটা জিনিস বলবো, আমি শুধু তোমাকে বলেছি যে ডিডি ট্রানজিশন হলে বর্ণ দেখায়, কিন্তু এটা আমাদের লিমিটেড একটা জ্ঞান, শুধুমাত্র ডিডি ট্রানজিশন দিয়ে হয় না, আমাদের সিলেবাসে ডিডি ট্রানজিশন আছে, এছাড়া আরো অনেক রকমের ট্রানজিশন আছে। এইখানে যেটা হয় সেটাকে বলা হয় লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, যেটাকে শর্টকাটে বলা হয় এল, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, LTMC, বা সরি ভুল বললাম আমি, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, MLCT, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার যেটা MLCT নামে পরিচিত, MLCT হলেও কিন্তু তুমি বর্ণ দেখতে পারবে। আর কি আছে এছাড়া? আছে মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার, যেটাকে বলা হয় MLCT, মেটাল থেকে লিগ্যান্ডের দিকে চার্জ ট্রান্সফার হয়। আর এখানে কি বললাম আমি? লিগ্যান্ড থেকে মেটালের দিকে চার্জ ট্রান্সফার হচ্ছে, যেটা অক্সিজেন থেকে ম্যাঙ্গানিজের দিকে চার্জ ট্রান্সফার হয়, অক্সিজেন থেকে ম্যাঙ্গানিজের দিকে, সেই জন্য একে ভায়োলেট কালার দেখতে পারো। এইটা আমাদের ডিডি ট্রানজিশনের বাইরে আছে, আউট অফ সিলেবাস আছে, আমি একটু বলে দিলাম, তবে মনে রাখা দরকার আছে। এই যে তুমি যদি কোঅর্ডিনেশন নিয়ে পরবর্তীকালে গ্র্যাজুয়েশনে পড়ো তাহলে LMCT MLCT এগুলো সব পড়বে। আরো এছাড়া আছে ডিডি ট্রানজিশন ছাড়াও আরো অনেক রকম ট্রানজিশন আছে, সেগুলো আছে এখানে। একটা তার আমি এক্সাম্পল দিলাম বা একটা ছোট করে বলে দিলাম আউট অফ সিলেবাস একটা জিনিস, মানে কোঅর্ডিনেশনে নেই কিন্তু ডি ব্লক এলিমেন্টে আছে, একটু বলে দিলাম আগে থেকেই। তাহলে যে কোনো কোঅর্ডিনেশন যৌগে কোনগুলো বর্ণহীন হবে কোনগুলো বর্ণযুক্ত হবে সেগুলো বলতে পারবো তো? ঠিক একই রকমের আর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে K2Cr2O7, ক্রোমিয়ামেও কিন্তু এখানে +6D0 সিস্টেম, কিন্তু বর্ণ দেখতে পাই আমরা, সেটা আমরা জানি রেডিশ কালার বা রেডিশ অরেঞ্জ কালার দেখতে পারি। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, সেটা এর আন্ডারেই পড়ে গেল, ঠিক আছে। লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার।
তাহলে বর্ণ দিয়ে যা কোশ্চেন ছিল সব ব্যাখ্যা দিয়ে দিলাম, বর্ণ শেষ। কোঅর্ডিনেশন যৌগের বর্ণ থেকে যা কোশ্চেন থাকে আমি বলে দিলাম।